বাসর ঘরে বসে ফুফিয়ে ফুফিয়ে কেটেই চলেছে মৌ। গাল দুটো অসম্ভব আকারে ব্যথা করছে, সাথে জ্বলছেও খুব। আবার বাহু দুটো ব্যথায় নড়াতেও পারছে না সে। নিজের পছন্দের মানুষের এমন নিষ্ঠুর ব্যবহার যে কোনো মতেই মানতে পারছে না মৌ। কি দোষ ছিল তার? সে কি বলছিল যে বিয়ে করো? না, বলেনি, কিন্তু সমাজের মানুষের মুখটা বন্ধ করার জন্য এমনটা করতে হলো। সবকিছুই যদি স্বাভাবিক হতো, আয়ন ভাইয়া আমার বিয়েটা যদি না হতো তাহলে কতই না ভালো হতো। অন্তত পক্ষে আমি আয়ন ভাইয়ের কাছে ঘৃণার পাত্র তো হতাম না। আমি দূর থেকেই আয়ন ভাইয়াকে সারা জীবন পছন্দ করে যেতাম। এ বলেই আবার কান্না করলো মৌ। আয়ান ঘুমাচ্ছিল। মৌয়ের কান্নার আওয়াজে তার ঘুমটা ভেঙে যায়। সে একটা ধমক দিয়ে বলে, উফ, আমার ঘুমটাই ভেঙে দিলি তুই। আমার লাইফটা তো অশান্তিতে ভরে দিয়েছিস, আবার যে একটু শান্তিতে ঘুমাতে দিবি তাও না। আমি যদি এরপর আর কান্নার শব্দ শুনেছি, তাহলে তুই যে এখন খাটের পাশে পড়ে আছিস সেটুকু থাকতে দিব না। এক ধাক্কা মেরে বারান্দায় দিয়ে আসবো, সারা রাত থাকিস ওইখানে। আয়ানের এ কথা শুনে মৌ একদম চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর আবারও কান্না করতে থাকে, কিন্তু আয়ান যাতে এ কান্নার শব্দ না শুনে তাই বালিশ মুখে গুজে কান্না করছে সে। আজ অনেক কান্না করছে সে। হয়তো কোনোদিনও এমন কান্না করেনি সে। হয়তো এখন থেকে রোজ রোজ এমন কান্নাই করতে হবে তাকে। মৌ আর আয়ানের পরিচয়টা দিয়ে নেই। মৌ এবার ইন্টার সেকেন্ড ইয়ারে উঠবে। দেখতে মাশাআল্লাহ সুন্দরী বেশ। একটু চঞ্চল প্রকৃতির সে। তার একটা বড় ভাই আছে, নাম মাহতাব। মৌ আয়ানকে অনেক পছন্দ করে, কিন্তু ভালোবাসে নাকি জানা নেই তার। আয়ান জব করে, নিজের বাবার বিজনেস আছে, তাও তার ইচ্ছা যে নিজ বিজনেস দাঁড় করাবে। এজন্য ফার্স্টে জব করে কিছু টাকা জমাচ্ছে সে। আয়ানের ভালোবাসার মানুষ আছে, মেয়েটির নাম মোনা। প্রায় 1 বছর রিলেশন তাদের। আয়ানের ফ্যামিলি এই ব্যাপারটা জানে। এই জন্যই আয়ান মৌকে বিয়ে করতে চায়নি, কিন্তু পরিস্থিতির কবলে পড়ে বিয়েটা করতেই হয় তাকে। আয়ানের ছোট বোন আছে, তার নাম অহনা। মৌ আর অহনা দুজন বেস্ট ফ্রেন্ড। তাদের ক্লাস 9 থেকে ফ্রেন্ডশিপ। আবার আয়ান আর মাহাতাব একই অফিসে জব করে বলে তাদের দুজনের মধ্যেও খুব ভালো ফ্রেন্ডশিপ। মৌ প্রথম থেকেই আয়ানকে খুব লাইক করে, কিন্তু কখনো বলেনি। আর আয়ানও বুঝতে পারেনি। আজকে এক খারাপ পরিস্থিতিতে তাদের দুজনের বিয়ে হয়। আয়ান যেহেতু মনাকে ভালোবাসে তাই সে এই বিয়েটা মন থেকে মানেনি, কিন্তু মৌ তো এই বিয়েটা মানে, কারণ সে আয়ানকে খুব পছন্দ করে। কিছুক্ষণ আগে মৌকে আয়ানের রুমে দিয়ে চলে যায় অহনা। কিছুক্ষণ পর আয়ান রুমে আসে। মৌ কিছু বলতে যাবে তার আগে কষে এক থাপ্পড় দেয় আয়ান। মৌ তো হতবাক, সে ভাবতেই পারেনি আয়ান ভাইয়া এমন করবে। আয়ান প্রচন্ড রেগে আছে। সে বলল, এমন কেন করলি রে মৌ? নিষেধ করতে পারলি না বিয়ে করতে? তুই জানিস আমি মনাকে ভালোবাসি, তারপরও এমন করলি তুই? হ্যাঁ, সবাইকে বলা হয়েছিল আমরা বিয়ে করছি, কিন্তু তাই বলে সত্যি বিয়ে করতে হবে? মৌ হালকা কাঁদতে কাঁদতে বলল, আয়ন ভাইয়া আমার সত্যি কিছু করার ছিল না। চুপ, একদম চুপ। আরেকটাও কথা বলবি না। আমি মনার সাথে এখন দেখা করতে যাচ্ছি। ও এই বিয়ের খবরটা জানে না, আর আমি জানাতেও চাচ্ছি না, কারণ ও খুব কষ্ট পাবে। এই কথা শুনে মৌয়ের ভয়ে কলিজা শুকিয়ে এলো, কারণ বাসার কেউ এ কথা জানলে খুব খারাপ হবে। আর আয়নের আব্বুর কানে এ কথা গেলে যে তিনি আয়নের কি করবেন তা ভাবতেই মৌয়ের গায়ে কাঁটা দিয়ে ওঠে। প্রচন্ড পরিমাণে রাগী মানুষ তিনি, কিন্তু মনটা অনেক ভালো। মৌ গিয়ে তৎক্ষণাৎ আয়নের হাত ধরে ফেলে আর বলে যে, আয়ন ভাইয়া আপনি প্লিজ এখন যাবেন না, বেশ রাত হয়ে গিয়েছে, আর আঙ্কেল জানতে পারলে। কথা শেষ না হতেই মৌয়ের গালে আরেকটা চড় পড়লো। আয়ান মৌয়ের বাহু দুটো খুব শক্ত করে ধরে বলল, তোর সাহস কি করে হয় আমাকে যেতে মানা করার? আমার আব্বু, আমি বকা শুনবো তাতে তোর কি? আর তুই বা কেন আমাকে আটকাবি? কোন অধিকারে? মৌ একটু ভয়ার্ত গলায় বলল, একজন স্ত্রীর অধিকারে। আমাদের বিয়ে হয়ে গিয়েছে, তাই আপনার এমন করা উচিত না। খবরদার আমাকে শিক্ষা দিতে আসবি না। এ বলেই আয়ান মৌকে ধাক্কা দেয় আর মৌ পাশে থাকা সোফার সাথে জোরে বাড়ি খায়। এরপর আয়ান বিছানায় গিয়ে শুয়ে পড়ে, আর মৌ কাঁদতেই থাকে। কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে সে। সকালে আজানের আওয়াজে ঘুম ভাঙে মৌয়ের। সে তাড়াতাড়ি উঠে নামাজ আদায় করে নেয়। মোনাজাতে আল্লাহর কাছে অনেক কাঁদে সে। একে তো কালকে রাতে কান্না করার জন্য চোখ ফুলে গিয়েছে, আবার সকালে কেঁদে আরো অবস্থা খারাপ। নামাজ পড়ে মৌ আয়নার সামনে গেল। সে নিজেকে দেখে আঁতকে উঠল। দুগালে আঙুলের হালকা ছাপ পড়ে গিয়েছে। সে চিন্তা করছে এটা সবার থেকে লুকাবে কিভাবে। সে বসে বসে চিন্তাই করে যাচ্ছে। কিছুক্ষণ দরজায় অহনা নক করলো। মৌ, আম্মু ডাকছি তোকে। আসছি, তুই যা। এরপর মৌ একটা শাড়ি পরে মাথায় ঘুমটা টানলো।
শাড়ির আঁচল দিয়ে গাল দুটো এমনভাবে ঢেকে রেখেছে যাতে থাপ্পড়ের দাগগুলো না দেখা যায়। মৌ গিয়ে আয়নের আম্মুর রুমে নক করলো। আসবো আন্টি? ভিতর থেকে জবাব এলো, আয় আয়, তুই আবার নক করছিস কেন? মৌ ভিতরে গিয়ে দেখলো সোফায় আয়নের আম্মু বসে আছে, আর তার পাশে ছোট একটা টুলে অহনা বসে আছে। আয়নের আব্বু সকালে হাঁটতে বেরোচ্ছে। মৌয়ের মাথায় ঘুমটা দেখে অহনা বলে উঠলো, কি রে মৌ, তুই কি এ বাড়িতে নতুন নাকি? ঘোমটা টেনে বসে আছিস কেন? খোল ঘোমটা মাথা থেকে। মৌ আমতা করে বলল, আরে না, তেমন কিছু না। আমি তো আগেই তোর বান্ধবী হিসেবে আসতাম, কিন্তু এখন তো বাড়ির বউ, তাই ঘুমটা দিয়ে রেখেছি। আয়নের আম্মু বলল, হারে মেয়ের কাণ্ড দেখো, তোকে কি আমরা কেউ বলেছি এভাবে লম্বা ঘুমটা দিতে? আর তোর কি কোনো দেওর আছে নাকি যে এভাবে ঘুমটা দিয়ে আছিস? আমাদের সাথেই তো আছিস। মৌ তো কোনো মতেই রাজি হচ্ছে না মাথার উপর থেকে ঘুমটা সরাতে, কারণ এতে থাপ্পড়ের দাগগুলো দেখা যাবে। হঠাৎ অহনা গিয়ে মৌয়ের মাথা থেকে ঘুমটাটা সরিয়ে দেয়। অহনার তার আম্মু মৌয়ের গালে থাপ্পড়ের দাগ দেখে আটকে ওঠে। আয়নের আম্মু কাঁপা কাঁপা গলায় বলে, এসব আমার আয়ান করেছে। মৌ কি জবাব দিবে এর? সে মাথা নিচু করে ফেলে। আয়নের আম্মু তৎক্ষণাৎ অহনাকে বলে, এখনই গিয়ে তোর ভাইয়াকে ডেকে নিয়ে আন, এক্ষুনি। অহনা তাড়াতাড়ি গেল আয়নকে ডাকতে। এদিকে মৌ চুপচাপ বসে আছে, আর আয়নের মা তো রাগে ফুঁসছে। তিনি ভাবতেই পারেননি তার ছেলে এমন কিছু করবে। আয়ন কিছুক্ষণ পর ঘুম ঘুম চোখ নিয়ে হাজির হলো। কি ব্যাপার আম্মু, এত সকালে কেন ডেকেছো? আয়নের আম্মু হুট করে কিছু না বলেই আয়নের গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আয়ন তো পুরাই শক, কারণ তার আম্মু কখনো তাকে এইভাবে মারে না, খুব বড় রিজন ছাড়া। আর আজকের রিজনটা ছোটখাটো রিজন তো না। আয়ন ভীষ্ময় ভরা চোখে তার আম্মুর দিকে তাকিয়ে আছে। তোর সাহস কি করে হয় মৌয়ের গায়ে হাত তোলার? কে শিখিয়েছে তোকে এসব? আয়ন বলে ওঠে, আম্মু, মৌকে আমি শিক্ষা দিয়েছি, ও আমাকে বিয়ে করার জন্য রাজি হয় কিভাবে এটা জানার পরও যে আমি অন্য কাউকে ভালোবাসি। ও তো তুই এই জন্য মৌয়ের গায়ে হাত পর্যন্ত তুলেছিস এই বেয়াদব মেয়ের জন্য? আম্মু, মনা অনেক ভালো মেয়ে, এতে ওর তো কোনো দোষ নেই, অযথা ওকে বকছো কেন? মৌয়ের কোনো দোষ নেই, তুই পরিবারের আর ওর নিজের সম্মান বাঁচানোর জন্য এসব করেছে। মৌ আর অহনা নীরব দর্শকের মতো সব দেখছে। তাই বলে বিয়েই করে নিবে? কিছুদিন গেলেই সবাই ভুলে যেত ওই সামান্য ঘটনাটা। ভুল তো না রে, এ সমাজ মেয়েদের উপর একটু ময়লা ফেলতে পারলেই খুশি হয়। আচ্ছা, মৌ না হয় মানা করেনি, কিন্তু তুইও তো কিছু বলিসনি কেন? আম্মু, মৌ হলো মেয়ে, এই ঘটনায় আমার দিকে কোনো আঙ্গুল উঠতো না, কিন্তু মৌ এর দিকে সবাই আঙ্গুল উঠাতো। এ বলে আয়ন সেখান থেকে রেগে হনহন করে বেরিয়ে আসে। আয়ন চলে যাওয়ার পর আয়নের আম্মু হাঁটু গেড়ে বসে কান্না করতে থাকে। অহনার মৌ ওনার পাশে বসে আছে। অহনা কি বলবে কি বুঝতে পারছে না। তার ভাইয়া যে এমন কিছু করবে সে আশাও করতে পারেনি। আয়নের আম্মু মৌকে উদ্দেশ্য করে বলেন, দেখ না মৌকি থেকে কি হয়ে গেল। আমি তো আমার ছেলেকে এমন শিক্ষা দেইনি, তাহলে এমন ব্যবহার কেন করলো ও? আন্টি, আপনি প্লিজ এত স্ট্রেস নেবেন না। আপনার বিপি লো হয়ে গেলে সমস্যা হবে। হ্যাঁ আম্মু, প্লিজ শান্ত হও। আন্টি, একটা কথা, এই বিষয়টা প্লিজ আঙ্কেলকে বলবেন না। উনি জানতে পারলে আয়ান ভাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর আন্টি, তুমি এখন থেকেই চিন্তা বাদ দাও। আয়ান ভাইয়াকে আমি সোজা করব। ওনার মাথা থেকে যদি ওই মনের ভূত না নামিয়েছি, তবে আমার নামও মৌনা। আয়নের আম্মু চোখের পানি মুছিয়ে হালকা হেসে বলল, ইনশাআল্লাহ তুই পারবি। আমি আর অহনা তোকে সব রকম ভাবে সাহায্য করব। মৌ আয়নের আম্মুকে জড়িয়ে ধরে বলল। এই না হলে আমার আন্টি। আয়নের আম্মু হঠাৎ করে মৌয়ের মাথায় হালকা মেরে বলে, এই মেয়ে, তোর তো সাহস কম না? মৌ অবাক হয়ে বলল, কি করলাম আমি? এই বোকা মেয়ে, কখনো কি শুনেছিস যে আম্মুকে আন্টি বলা? ও, এবার বুঝলাম। আচ্ছা সরি, এখন থেকে আম্মু বলে রাখবো। এ বলে মৌ আম্মুকে জড়িয়ে ধরে। মৌ খেয়াল করলো অহনা বাচ্চাদের মতো গাল ফুলে বসে আছে। কি রে, তোর কি হলো? কি আর হবে, আমাকে কেউ ভালোবাসে নাকি? আমি তো বসে বসে শুধু শাশুড়ি আর বৌমার ভালোবাসা দেখবো। ওরে আমার অহনারে, বাবুটা রাগ করেছে। আসো আসো। তারপর অহনা গিয়ে তার আম্মুকে আর মৌকে জড়িয়ে ধরলো। এদিকে আয়ন তো রুমে এসে প্রচুর রেগে আছে।
সে শাওয়ার নিয়ে বসে আছে। মৌয়ের জন্য ওয়েট করছে কখন সে আসবে রুমে আর সে একটু ঝাড়ি দিবে তাকে। মৌ রুমের দরজা খুলে যেই না ভিতরে ঢুকলো অমনি আয়ান তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। মৌ এ দেখে মনে হয় কলিজা শুকিয়ে এলো। সে মনে মনে বলছে, আরে তুই না সেই ডায়লগ মারলি আর এখন এই আয়নার নজর দেখি ভয় পেয়ে গেলি? না না, এটা তো হতে দেওয়া যায় না। বি ব্রেভ। আয়ান তাড়াতাড়ি গিয়ে রুমের দরজা আটকালো আর মৌকে দেয়ালের সাথে চেপে ধরলো। এদিকে মৌয়ের অবস্থা তো নাজেহাল। তার ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। সে মনে মনে বলছে, আল্লাহ বাঁচাও, আমি কিভাবে এই মানুষটাকে লাইনে আনবো যে আমার কাছে আসলে আমার অবস্থা 12টা বেজে যায়। এদিকে মৌ আর অন্য এক ধরনের ভালো লাগা। এই প্রথম আয়ান তার এত কাছে এসেছে, যদিও ঝাড়ি দেওয়ার জন্য, কিন্তু সে তো আর জানে না আয়ান এতক্ষণ ধরে মৌকে পর্যবেক্ষণ করছিল। মৌয়ের কাছে এসে তারও আজব এক ধরনের অনুভূতি কাজ করছে। মৌয়ের ভয়ে কাঁপাকাঁপি দেখে সে আনমনে হেসে দেয়। সে যে মৌকে বকা দেবে সে কথাও বেমালুম ভুলে গিয়েছে সে তো এখন মৌকে দেখতে ব্যস্ত। হঠাৎ আয়ানের ফোন বেজে ওঠে। সে কিছুটা চমকে উঠে আর মৌকে ছেড়ে দেয়, বলে যে, তোকে আমি পরে দেখে নিব মৌ। মৌ তো হাঁপ ছেড়ে বাঁচলো। উফ, বাঁচলাম বাবা। এতক্ষণে যে কি ভয়টা লাগছিল, কিন্তু এই আয়না আমাকে এভাবে ধরেছিল কেন? কি করতে চাচ্ছিল সে? কথা বলতে বলতে তার ব্রুজোরা কুঞ্চিত হলো। এদিকে আঞ্জি রেডি হয়ে কখন রুম থেকে বের হয়ে গিয়েছে তাও জানা নেই তার। মৌ তো ভাবনার জগতে থাকতে সেই ভালোবাসে, এটা তার খুব পছন্দ। ব্রেকফাস্ট করার পর মৌ আর অহনা রুমে গিয়ে বসলো। উদ্দেশ্য তাদের সব ভুলে গিয়ে গল্প করা। এই দুজন প্রচুর গল্প করতে পারে। মৌ আর অহনা গল্প করছে, এর মধ্যে হঠাৎ মৌয়ের ফোনে ফোন আসলো। তার ভাইয়া ফোন করেছে। আসসালামু আলাইকুম, আমার ছোট মুনিম, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো ভাইয়া? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সব ঠিকঠাক আছে তো? মানে আয়ান ভালো ব্যবহার করছে তো? না চাইতো মৌয়ের ভাইকে মিথ্যা বলল। সে তার ভাইয়ার কাছে মোটামুটি সব শেয়ার করে। সে যে আয়ানকে পছন্দ করত এটা তার ভাইয়া কিছুটা জানতো। ভাইয়া, সবকিছু ঠিক আছে। আচ্ছা, আব্বু আম্মু কি এখন আমার উপর রেগে আছে? অল্প একটু, ধীরে ধীরে রাগ কমে যাবে, তুই টেনশন করিস না। মৌ আর মাহতাব বেশ কিছুক্ষণ কথা বলার পর ফোন রাখলো। এদিকে মৌয়ের হাত পা কেমন যেন ব্যথা করছে কিছুক্ষণ আগে থেকে। বিকালের দিকেও তার ব্যথা ছিল, কিন্তু সে গুরুত্ব দেয়নি। সন্ধ্যার পর ব্যথা আরো বেড়ে গেল। সে অনুভব করছে যে তার গা বেশ গরম হয়ে গিয়েছে। এদিকে অহনা মৌ আর আয়নের রুমে আসলো মৌয়ের সাথে আড্ডা দিবে বলে, কিন্তু সে এসে দেখে মৌ হাত পা গুছিয়ে শুয়ে আছে। অহনা কিছুটা অবাক হলো এমন দেখে। সে গিয়ে মৌয়ের গায়ে যেই না হাত রাখলো অনুভব করলো যে মৌয়ের গা জ্বরে পুড়ে যাচ্ছে। সে সাথে সাথে গিয়ে তার আম্মুকে ডেকে আনলো। তিনি অবস্থা বুঝতে পেরে জলপট্টির ব্যবস্থা করলেন। এত জলপট্টি করেও মৌয়ের জ্বর কমানো যাচ্ছে না। আয়নের আম্মু মৌয়ের জন্য খাবার আনতে গেল। খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিবে, কিন্তু মৌ কোনো মতেই ওষুধ খাবে না। অতি কষ্টে তাকে খাবার খাওয়ানো গেলেও ওষুধ খাওয়ানোতে সম্পূর্ণ বিফল হলো। অহনা সেই সন্ধ্যা থেকে মৌয়ের পাশে বসে আছে, যদি কিছু লাগে। রাত 9টার দিকে আয়ান অফিস থেকে ফিরল। সে এসে দেখলো অহনা বসে বসে ঝিমছে আর মৌ ঘুমিয়ে আছে। সে গিয়ে অহনাকে হালকা ধাক্কা দিল। এতে অহনা জেগে উঠল। কি রে, এখানে এভাবে কেন ঘুমাচ্ছিস তুই? যা নিজের রুমে যা। আরে ভাইয়া দেখো না, ময়ের সে কি জ্বর, সেই সন্ধ্যা থেকে এমন অবস্থা। আয়ানের মুখ কিছুটা চিন্তিত দেখালো। সে কিছুক্ষণ ভেবে বলল, তুই রুমে গিয়ে ঘুমাতো, আমি দেখব নে। অহনা কিছুটা অবাক হলো, বলল, শিওর তো ভাইয়া? আরে হ্যাঁ, শিওর। আর শোনো ভাইয়া, মৌ কিন্তু ওষুধ খায়নি, পালে ওষুধ খাইয়ে দিস ওকে। হুম। অহনা চলে যেতে আয়ন ফ্রেশ হয়ে মৌয়ের পাশে বসলো। মাথায় হাত রাখতেই সে কিছুটা ভয় পেল, কারণ মৌয়ের শরীর খুব গরম হয়ে আছে জ্বরের জন্য। আয়ান মৌকে জোর করে উঠালো ওষুধ খাওয়ানোর জন্য। অনেক কষ্টে সে ওষুধ খাওয়ালো। এদিকে মৌ না ঘুমিয়ে আজব আজব কথা বলছে জ্বরের ঘোরে, যা শুনে আয়ান না চাইতেও হেসে দিল। অহনা রে, শোন না, তোর ভাই এমন কেন রে? খুব পচা একটা মানুষ। আয়ান এতক্ষণে বুঝতে পারলো মৌ সবকিছু তাকে অহনা ভেবে বলছিল। ওই অহনা, কথা বলিস না কেন রে? দেখ না, তোর ভাই এমন মেরেছে আমাকে যে জ্বর এসে গিয়েছে। মৌয়ের মুখে এই কথা শুনে আয়ানের নিজেকে অনেক অপরাধী মনে হলো। অহনা রে, তোর ভাইয়াকে আমি আগে অনেক ভালো মনে করতাম জানিস। ভাবতাম যে এত ভালো মানুষও হয়, কিন্তু আজ তো একটা বচ্চাচ্ছে। 28 বছরে খাটাচ্ছে, কি পেয়েছি কি মনের মধ্যে। মেয়েটা আমার একটু সুবিধার মনে হয় না, কিন্তু তুই টেনশন নিস না, দেখিস তোর ভাইয়া আমাকে অনেক অনেক ভালোবাসবে, অনেক অনেক অনেক। এই বলতে বলতে ঘুমিয়ে পড়ে মৌ।
আয়ান তার কথাগুলো একটু ভাবলো, কিন্তু পরক্ষণেই নিজের মনকে বলল, কে এই মেয়ে? আমি ওকে কোনোদিনও ভালোবাসবো না। আমি তো মনাকে ভালোবাসি। এরপর আয়ান এসে শুয়ে পড়ে, আর আগে সে মৌয়ের কপালে হাত দিয়ে দেখে এখন কেমন জ্বর। সে বুঝতে পারলো জ্বর অনেকটাই কমে এসেছে। সকালে মৌয়ের ঘুম ভাঙার পর সে দেখলো সে আয়ানের অনেকটাই কাছে চলে এসেছে। সে তাড়াতাড়ি উঠে গেল। নিচে এসে সে আয়ানের আম্মুকে নাস্তা বানাতে সাহায্য করলো। আজকে সে ভেবেছে কলেজে যাবে। 3-4 দিনের বেশি সে কলেজে যায় না। অহনাকে বলল কলেজে যাওয়ার কথা। অহনাও রাজি হয়ে গেল, কারণ এই কয়দিন সেও কলেজে যায় না। তারা দুজন নাস্তা করে কলেজে চলে গেল, আর আয়ান অফিসে। কলেজের ক্লাস শেষে অহনার মৌ বসে আছে। জানিস তোর কালকে সে কি জ্বর, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম শেষ পর্যন্ত আবার হসপিটালে না ভর্তি করতে হয় তোকে। এই না 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 না, হসপিটাল না, আমার এই জায়গাটার নাম শুনলেই কেমন জানি বিরক্ত লাগে, অসহ্য লাগে। এদের কথার মাঝে টপকে পড়ল তুহিন। এই ছেলেটা মৌয়ের পিছু পড়ে আছে বিগত প্রায় 2 মাস যাবৎ। ছেলেটা খুব বেয়াদব। মেয়েদের টিস করাই যেন এর ওয়ান অ্যান্ড অনলি দায়িত্ব কর্তব্য। হ্যালো গার্লস, কেমন আছো? অহনার মৌ এর অনিচ্ছা সত্ত্বেও জবাব দিল। জি আলহামদুলিল্লাহ ভালো। কি করো তোমরা? অহনা রেগে জবাব দিল, কানা নাকি? দেখছেন বসে আছি, তাও আবার জিজ্ঞাসা করছেন কি করি? ও সরি। মৌ বলল, এই না, চল তো, আমার বাসায় অনেক কাজ আছে। চল, আমারও কাজ আছে। এই বলেই অহনার মৌ চলে আসলো সেখান থেকে। আর তুহিন মনে মনে বলছে, মৌ ম্যাডাম, আমি তোমাকে নিজের করে ছাড়বো দেখো। বিকালে মৌ বারান্দায় বসে আছে। গভীর চিন্তায় ডুবে আছে সে। সে ভাবছে কিভাবে আয়নকে লাইনে আনা যায়, কিভাবে নিজের প্রতি ভালোবাসা জাগানো যায়। এরই মধ্যে অহনা এসে হাত। কি রে বনু, কি করিস একা একা? কি ভাবিস এত? ভাবছি তো অনেক কিছুই, কিন্তু তুই হঠাৎ এখানে কেন? পড়ছিলি না তুই? কিন্তু জানিস, হঠাৎ করে সেদিনের কথাটা মাথায় ঘুরছে। ভাবছি মানুষ একটু থেকে একটু হলেই কত কিছু ভেবে নেয়। ঠিক বলছিস। এবার আসি সেদিন আসলে কি হয়েছিল যে আয়ান আর মৌকে বিয়ে দিয়ে দেওয়া হয়। মৌ যেহেতু অহনার বেস্ট ফ্রেন্ড, তাই মৌ মাঝে মাঝেই তাদের বাসায় আসে। এ পর্যন্ত অহনা, মৌ আর আয়ান 3 জন মিলে একসাথে বাইরে গিয়েছে 2 বার। কিন্তু এই যাওয়াটা অনেকেরই সহ্য হয়নি। তারা মৌ আর আয়ানকে কিছুটা খারাপ চোখে দেখে। একদিন অহনা আয়ানকে বলে যে তার প্রমোশনের জন্য ট্রিট দিতে। যেহেতু অহনার মৌ বেস্ট ফ্রেন্ড, তাই অহনা জিদ করে মৌকেও নিয়ে যায়। আয়ান মৌ আর অহনাকে নিয়ে ফুচকা খেতে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে অহনার মৌ ফুচকা খাচ্ছে। তারা দুজনই মুখ বাঁধে বলে পিছন ফিরে ফুচকা খাচ্ছে। এর মধ্যে হঠাৎ অহনার ফোনে ফোন আসলো। সে ফোন রিসিভ করে কথা বলার জন্য এক সাইডে আসলো। ওইদিকে মৌ আর আয়ান একা একা দাঁড়িয়ে আছে। রাস্তা দিয়ে দুজন আন্টি যাচ্ছিল। ওনারা আয়ানদের বাসার আশেপাশেই থাকে। ওনাদের আবার মৌয়ের এতবার আয়ানদের বাসায় যাওয়া সহ্য হতো না। ওনারা দুজন আয়ান আর মৌকে ফুচকার স্টলের পাশে দাঁড়িয়ে থাকা দেখে বলে, দেখো দেখি আজকালকার মেয়েদের অবস্থা, বান্ধবীর ভাইয়ের সাথে ফুচকা খেতে এসেছে। আরেকজন বলে উঠলো, ছেলেটারও দেখি লাজ শরম নাই, নিজের বোনের বান্ধবীর সাথে কিসের এত মেলামেশা? এই কথাটা আয়ানের কানে পৌঁছে, কিন্তু সে কিছু বলে না, কারণ এদেরকে বলেও চুপ করানো সম্ভব না। এরা বলেই যাবে সবসময়। 4 দিন পরে মৌ অহনাদের বাসায় আসে কেমিস্ট্রি বোঝার জন্য। আয়ান আবার খুব ভালো কেমিস্ট্রি পারে, তাই অহনার যে কোনো কেমিস্ট্রি প্রবলেম সলভ করে দেয়। মৌ মাঝে মাঝে কিছু প্রবলেম বুঝে নেয়। সেদিনও এই কারণে এসেছিল সে। মৌ অহনাকে জিজ্ঞাসা করে যে আয়ান কোথায়। সে বলে আয়ান ছাদে আছে। মৌ ছাদে যায়, দেখে যে আয়ান ফোনে যেন কার সাথে কথা বলছে। আয়ন ভাইয়া, আমার একটা প্রবলেম ছিল, কেমিস্ট্রি একটু বুঝাই দিবেন? আয়ান ফোন রেখে বলে যে, আচ্ছা আয়, একবারই কিন্তু বোঝাবো। ঠিক আছে। এরপর আয়ান মৌকে তার পাশে বসতে বলে। প্রথমে মৌ এতে ইতস্তত বোধ করে, কিন্তু আয়ানের অনেকবার বলার পর না চাওয়া সত্ত্বেও সে বসে। এসব আবার দেখেছিলেন সেদিনকার সে আন্টিটা। উনাদের বাসার ছাদ থেকে আয়ানদের বাসার ছাদ দেখা যায়। এসব দেখে ওই আন্টিটার খুব রাগ হয়ে যায়। মৌ কিছুক্ষণ পর বাসায় চলে যায়। বিকালের দিকে ওই আন্টিটা আয়ানদের বাসায় আসে। সেদিন শুক্রবার থাকায় সবাই বাসায় ছিল। আয়ানের আম্মু ওনাকে দেখে কিছুটা অবাক হয়। আরে ভাবি, আপনি হঠাৎ কি মনে করে? আপনার মেয়ের বান্ধবী আর তার পরিবারকে ডাকুন, কিছু কথা আছে। কি কথা? আসলেই বুঝতে পারবেন। তারপর আয়ানের আম্মু মৌ আর তার ফ্যামিলিকে ডাকে। 10 মিনিটের মধ্যেই তারা পৌঁছে যায়। এই তো চলে এসেছে মেয়ে। এরই মধ্যে আয়ান, অহনা আর তাদের আব্বু নিচে যায়। কি কথা বলবেন আন্টি? বলছি কি, বাবা মা কি কিছুই শিক্ষা দেয়নি? সবাই এ কথা শুনে অবাক। কি বলছেন এসব আপনি? বান্ধবীর ভাইয়ের সাথে
যে রং ঢং করো তাতে খারাপ লাগে না? মুখ সামলে কথা বলুন, কী সব উল্টাপাল্টা কথা বলছেন। ঠিকই তো বলছি, একদিন দেখি ফুচকা খেতে বের হয়ে আর একদিন ছাদে বসে গল্প করতে। ছি। আপনি যা ভাবছেন এমন কিছুই না। তো কেমন কিছু শুনি? তোমাদের এসব কাজ দেখে আমাদের ছেলেমেয়েরা তো বিগড়েই যাচ্ছে। মৌ এসব শুনে নীরবে চোখের জল ফেলছে। সে ভাবতেও পারেনি এমন কিছু হয়ে যাবে। সে তো আয়ান ভাইয়ের সাথে কখনোই ওভাবে মিশেনি, যেমনটা এই আন্টি বলছে। এদিকে মৌয়ের মা বাবা এসব শুনে হতবাক। তারা তাদের মেয়েকে বিশ্বাস করে, কিন্তু বাইরের মানুষের এসব বদনাম শুনে তারা মুখের ভাষা হারিয়ে ফেলেছে। ওই আন্টিটা সেই অনেক কথা শোনাচ্ছে। মৌ কেঁদেই চলছে, আর আয়ান রাগে যেন ফেটে যাচ্ছে। বয়সও বড় দেখে কিছু না বলে চুপ করে সব শুইছে সে। হঠাৎ করে আয়নের আম্মু বলে উঠল, ওরা দুজন বিবাহিত। এই কথা শুনে সবাই চরম অবাক হয়ে যায়। কেউ ভাবতেই পারেনি উনি এমন কিছু বলবেন। আয়নের আম্মু অনেকক্ষণ ধরে চুপ ছিলেন। তিনি ভাবছিলেন কিভাবে এনার মুখটা বন্ধ করা যায়। তিনি অনেক ভেবেচিন্তে কথাটা বলেছেন। আয়ান আর মৌ যে বিবাহিত এ কথা শুনে আন্টির মুখে লেগে গেল তালা। আর কোনো কথা মুখ দিয়ে বের করতে পারছে না। কি হলো ভাবি, চুপ হয়ে গেলেন কেন? কত কিছুই তো বলছেন আপনি। এখন বলুন দেখি। আমার জানা মতে বিবাহিত কোনো ছেলে মেয়ে এভাবে ঘুরলে গল্প করলে তো কোনো সমস্যা হওয়ার কথা না আপনার। কিভাবে মানবো যে এরা বিবাহিত? আমি বলছি, আর আমাদের পরিবারের সবাই জানে। আর কি দরকার? আর বিয়ের রেজিস্ট্রি পেপার তো আছে, কিন্তু সেটা আপনাকে দেখানোর ইচ্ছে নেই। আন্টি আমতা করে বলছেন। সবাই অবাক হয়ে শুধু আয়নের আম্মুর কথা শুনছে। এরা বিবাহিত হয়ে থাকলে আপনি এতক্ষণও চুপ কেন ছিলেন? আর এদের বিয়ের কথা সমাজে কেউ তো জানেই না। দেখতে চাচ্ছিলাম যে আপনি আসলে কোন পর্যায়ে চিন্তা ভাবনা করেন। একটা ছেলে মেয়ে যে দুদিন আলাদা দেখেছেন তাতে আপনি এমনভাবে নিলেন। আপনার উচিত ছিল এত কিছু বলার আগে আসল ঘটনা কি জানার। কিন্তু আপনি কিছু না ভেবে এত কিছু বলে ফেললেন। এবার আপনাকে বলি আসলে কি হয়েছিল। আপনি যেদিন ওদের দুজনকে বাহিরে থেকে দেখেন সেদিন আসলে দুইজন ছিল না, ওরা তিনজন ছিল। আপনি একটু ভালোভাবে দেখলে অহনাকেও দেখতে পেতেন। আর ছাদে গল্প করার কথা বলেছিলেন তো, তখন আসলে মৌ আয়ানের কাছে পড়া বুঝতে গিয়েছিল। পড়া শেষ হলে চলে এসেছে, ব্যাস এতটুকুই। অথচ না বুঝে না জেনে কত কিছু বানিয়ে দিলেন আপনি। আর বিয়ের কথা কাউকে জানে না, কারণ আমরা বলিনি। মৌয়ের পরীক্ষা শেষে অনুষ্ঠান করে ওকে এ বাড়িতে আনতাম। আন্টি লজ্জায় মাথা নিচু করে আছে। আমার মনে হয় আপনার সব জানা হয়ে গিয়েছে, আপনি যেতে পারেন এখন। উনি যাওয়ার সাথে সাথে সবাই আয়নের আম্মুর দিকে ঘুরে তাকালো। সবার চোখে মুখে হাজারো প্রশ্ন। আম্মু, তুমি কি সব বললা ওই আন্টিকে? আমাদের বিয়ে কবে হলো? হয়নি তো হয়ে যাবে, আর আজকেই হবে। আম্মু তুমি ঠিক আছো তো? কি সব বলছো? তোমার আম্মু যা বলেছে ঠিক বলেছে। তোমার আম্মু সঠিক সময়ে সঠিক ডিসিশন নিয়েছে। এটা কোন দিক দিয়ে সঠিক ডিসিশন আমি অন্য কাউকে ভালোবাসি? সবার সম্মান বাঁচানোর জন্য আমার কাছে এটাই ঠিক মনে হয়েছে। সমাজের কেউই তাদেরকে ভালো চোখে দেখতো না, যদিও কিছু করিসনি তোরা। কিন্তু উনি সবার কাছে তাই বলে বেড়াতো যা উনি নিজে চোখে দেখেছেন। কিন্তু তোরা দুজন স্বামী স্ত্রী, এটা জানার পর উনি এমন কিছু বলতে পারবেন না। আর এমনিতেও আমি আর তোমার মা ভেবেছিলাম মৌয়ের পরীক্ষার পর ওদের বাসায় তোর জন্য বিয়ের প্রপোজাল নিয়ে যাব। আর আমাদের দুজনেরই মৌকে আগে থেকেই ভালো লাগতো। আয়নার আব্বু মৌয়ের আব্বুর উদ্দেশ্যে বলল, কি রেজন সাহেব, ঠিক আছে আমাদের ডিসিশন? জি হ্যাঁ, ঠিক আছে। আমারও মনে হয় এরকম কিছু করলে ভালো হবে। এরপর ওই রাতেই কাজী সাহেবকে ডেকে বিয়ে পড়ানো হয়। মৌ কিছু বলেনি, কারণ সে এসব কিছু শোনার পর অনেক স্ট্রেসে ছিল। আর আয়ন মানা করেছে, কিন্তু তার কথা কেউ শুনেনি। বর্তমানে আয়ন অহনাকে ফোন দেয়। অফিস থেকে আসার সময় ফোন দিতে বলেছিলি যে? আসলে না, আমার খুব চকলেট খেতে ইচ্ছে করছে, নিয়ে আসিস ভাইয়া। আর হ্যাঁ শোন, সবই ডাবল আনিস। ডাবল কেন? আমি তো খাই না। তোর জন্য কে আনতে বলেছে? আমি তো ময়ের কথা বলছি। তুই কি ভুলে গেছিস নাকি যে তোর বাসায় একটা
বউ আছে। ও হ্যাঁ, তো আচ্ছা আনবো নে। এ বলে আয়ান ফোন রেখে দিল। মৌ বলল, আমার না শোন না, আমার না খুব রান্না করতে ইচ্ছে করছে। আম্মুকে বলি আজকে রাতে রান্নাটা আমি করি। আম্মু কি রাজি হবে না? আরে হবে, চল তো আগে গিয়ে বলি রান্নার কথা। তারপর তারা গিয়ে আয়নের আম্মুকে রান্না করার কথা বলল। প্রথমে আয়নের আম্মু কিছুতেই রাজি হলো না, পরে তাদের জোরাজুরিতে রাজি হলো। মৌ আর অহনা দুজন মিলে রাতের খাবার রান্না করলো। রান্না করে এসে তারা রুমে বসে আছে। এমন সময় আয়ান অফিস থেকে আসলো। তাকে দেখে অহনা বলে উঠলো, ভাইয়ের চকলেট এনেছিস? এই নে। তারপর আয়ান মৌ আর অহনার দিকে এক বক্স চকলেট এগিয়ে দিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হওয়ার জন্য। অহনার মৌ মনের সুখে চকলেট খাচ্ছে। হঠাৎ মৌ বলে উঠলো, জানিস অহনা, আমার না তোর ভাইকে এখন খুব জ্বালাতে ইচ্ছে করছে। আমারও ইচ্ছে করছে। মৌ অহনার সম্মতি পেয়ে কাজ শুরু করলো। সে চকলেট খেয়ে খোসাগুলো সব বিছানায় ফেলতে লাগলো। তার দেখা দেখি অহনাও তাই করলো। এদিকে আয়নের ওয়াশরুম থেকে বের হওয়ার আওয়াজ শুনে তারা তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেল। আয়ন রুমে এসে পুরো অবাক। পুরো বিছানায় চকলেটের খোসা দিয়ে ভরা। এসব দেখে তার চরম রাগ হতে লাগলো, কারণ সে বড্ড পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ। এসব ময়লা যেখানে সেখানে ফেলা তার সহ্য হয় না। সে জোরে জোরে অহনাকে ডাকতে লাগলো, কিন্তু ওইদিকে অহনা কোনো জবাব নিচ্ছে না। মৌ আর অহনা তো নিচে এসে আয়নের ডাক শুনে হাসতে হাসতে অবস্থা শেষ। তারা কোনো রকমেই হাসি থামাতে পারছে না। আয়নের আম্মু টেবিলে খাবার রেডি করছিল। তাদের দুজনের হাসি দেখে উনি বললেন, কিরে এভাবে হঠাৎ পাগলের মতো হাসছিস কেন? অহনা বলল, তোমার ছেলেকে একটু জ্বালালাম আর কি, সেই মজা লাগছে আমার। আহারে, আমার ছেলেটা তোদের দুজনের অত্যাচারে পাগল হয়ে যাবে। এদিকে আয়ান রাগে রাগে সিঁড়ি দিয়ে নামছে। তাকে দেখে অহনার মৌ দৌড়ে রান্নাঘরে গেল। খাবার সময় সবাই একসাথে বসে খাবার খাচ্ছে। আয়ান বলল, আচ্ছা, আজকে খাবারের টেস্ট একটু আলাদা লাগছে, ব্যাপার কি? আজকে মৌ আর অহনা মিলে রান্না করেছে। ও তো দুই সুপার স্পেশাল রাঁধুনি রান্না করেছে আজকে। বেশ ভালোই রান্না করেছে। মৌ খেতে খেতে আয়নের দিকে মাছের বাটি এগিয়ে দিয়ে বলল, আরে আয়ান, তুমি তো এটা খাওনি, এটা নাও, অনেক মজা হয়েছে। এ কথা শুনে আয়ন বিষম খেল, কারণ এর আগে মৌ আয়নকে ভাইয়া বলে ডেকেছে আর আপনি বলে সম্বোধন করেছে, কখনো তুমি বলেনি। আয়নের এই অবস্থা দেখে সবাই মুখ টিপে হেসে যাচ্ছে। আয়ন তো বেশ লজ্জা পেয়েছে। সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল। মৌ রুমে যাচ্ছিল, তখন অহনা তাকে ডাক দিয়ে বলে যে, আই এম প্রাউড অফ মাই জান, যা দিয়েছিস না আজকে ভাইয়াকে, আমার তো সেই মজা লেগেছে তখন। থ্যাঙ্কস মেরি জান, কিন্তু এটা তো কিছুই না, এখনো অনেক কিছু বাকি আছে। আমার কথা মনে থাকে না তাই না? আমাকে ভুলে যাও তো, কিন্তু এখন থেকে সবসময় শুধু আমি তোমার মনে ঘুরে বেড়াবো, দেখো। এ বলে মৌ একটা চোখটি দিয়ে চলে যায়। রুমে সে মৌ দেখে যে আয়ন গুটিসুটি ভাবে ঘুমিয়ে আছে। আহারে বেচারার মনে হয় হালকা শীত লাগছে, কাঁথাটা গায়ে দিয়ে দিই। এরপর মৌ আয়নের গায়ে কাঁথা দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে মৌ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। সে নিচে গিয়ে আয়নের আম্মুকে নাস্তা বানাতে হেল্প করলো। এদিকে আয়ন ঘুম থেকে উঠে শাওয়ার নিতে গেল। শাওয়ার নিয়ে এসে বের হলো, কেবলই অমনি মৌ রুমে ঢুকলো। মৌ রুমে এসেছিল ফোন নিতে। সে দেখলো আয়ন শুধু একটা টাওয়াল পেঁচে আছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, ছি 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 ছি, এ আমি কি দেখলাম? এভাবে কে রুমে থাকে? হ্যাঁ, এ বলেই মৌ পিছনে ফিরে দাঁড়িয়ে রইল। আয়ন তো এসব দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল। সে নিজেকে সামনে নিয়ে বলল, এই, তুই এইভাবে আমার রুমে নক না করে কেন ঢুকেছিস? এটা আমার রুম। আমি যেভাবে ইচ্ছা সেভাবে আমার রুমে থাকবো, তুই বলার কে? হ্যাঁ। এসব শুনে মৌয়ের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে হঠাৎ করে সামনে ঘুরলো। ধীরে ধীরে সে আয়নের দিকে এগুতে লাগলো। আয়ান তো এসব দেখে কিছুটা ভয় পেয়ে গেল। সে ভেবে পাচ্ছে না মৌ আসলে কি করতে যাচ্ছে। মৌ এগুতে এগুতে বলল, এটা শুধু তোমার রুম না মিস্টার আয়ান, এটা আমারও রুম। বিয়ে করে এনেছো আমায়, তোমার সবকিছুর উপর আমার অধিকার আছে, এমনকি তোমার এই শরীরের উপরও। এতক্ষণে মৌ আয়নের একদম কাছে চলে এসেছে। আয়ন কিছু বলতে যাবে, তার আগে মৌ তার আঙ্গুল আয়নের ঠোঁটের উপর রাখে আর বলে, একটা কথাও না। জানো, তোমার এই বডি দেখে না আমার একটা গান মনে আসছে, পুরনো একটা গান। আমি কিছু ওয়ার্ড চেঞ্জ করেছি। এ বলেই মৌ হালকা কণ্ঠে গান ধরলো, পড়ে না চোখে বলো কি তোমার বডির ঝলক, দোহাই লাগে বডিটা তোমার একটু শার্টে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না গো, ও আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না গো।
এই গান গাওয়ার সময় মৌ অনেক কষ্টে নিজের হাসি চেপে রেখেছিল। মৌ তো মনে মনে হেসেই যাচ্ছে। একে তো আয়নের মুখের অবস্থা দেখে আর গানের কথা মনে পড়ে। আয়নের অবস্থা তো নাজেহাল, ঘাম ছুটছে তার। কোনোদিনও কোনো মেয়ের এতটা কাছে আসেনি সে। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। মৌ আয়নের কাছ থেকে চলে গিয়ে একটা শার্ট এনে আয়নের মুখের উপর মেরে বলল, তাড়াতাড়ি নিচে আসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। এ বলে মৌ সেখান থেকে চলে আসলো। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, এত সাহসের! আমার এত কাছে আসলো সে, আমারই ঘাম ছুটে গেল। আর এই মেয়ের তো ভাবভঙ্গির কোনো পরিবর্তনই দেখলাম না। এ বলে আয়ন রেডি হয়ে নিল, আর মৌ তো নিচে এসে হাঁপাচ্ছে, হাত পা প্রচন্ড কাঁপছে তার। আজীব, আমি এত সাহস পেলাম কিভাবে? আয়ানের কত কাছে ছিলাম আমি, তখন বেশি ভয় না লাগলেও এখন এত ভয় লাগছে কেন? হার্টবিট এত বেড়ে গেছে, আল্লাহ! মৌ কলেজে আসার পথে অহনাকে আজকে সব ঘটনা বলে। অহনা তো সব শুনে হাসতে হাসতে শেষ। দোস্ত, ইউ আর দ্য বেস্ট। তোর সাহস আছে বলতে হবে। তুই ভাইয়ের সামনে ওভাবে ছিলি কেমনে? আমি হলে আমার হাত পা কাঁপতে কাঁপতে শেষ হয়ে যেত। আর বলিস না, যখন তোর ভাইয়ার সামনে ছিলাম তখন বেশি ভয় লাগেনি, কিন্তু রুম থেকে বের হয়ে আসার পর এমন ভয় লাগছিল, কি আর বলবো। বুঝলাম না এমন কেন হলো। কিন্তু যাই বলিস না কেন, ভাইয়ের মাথা থেকে যে এই ঘটনাটা সহজে যাবে না তাই জানি। তা তো অবশ্যই, এই জন্য তো এখন করলাম। এখন শুধু তার মনের মাথায় আমিই ঘুরবো, ওই মনে না। কি যে ভালো লাগছে। আচ্ছা ক্লাসে চল, দেরি হয়ে যাবে না। পদার্থবিজ্ঞান ক্লাস চলছে। মৌ আর অহনা মাঝের সারির বেঞ্চে বসেছে। ক্লাসের মাঝে হঠাৎ অহনা হেসে ওঠে। একটু আস্তে হাসার ফলে শুধু মৌ আর আশেপাশের কয়েকটা মেয়ে শুনে। মৌ একটু রেগে গিয়ে বলে, এই অহনা, এভাবে পাগলের মতো হঠাৎ করে একা হাসছিস কেন? আর বলিস না রে দোস্ত, আমার না হঠাৎ করে তোর আর ভাইয়ের আজকের সকালের সিচুয়েশনটা মনে এসে গেল। জাস্ট ইমাজিন করছিলাম আমি, তাই এত হাসি পাচ্ছে আমার। ইয়াল্লা, এই মেয়েটা আসত পাগল। আর এভাবে হাসি দিস না রে, স্যার বুঝতে পারলে ক্লাস থেকে শিওর বের করে দিবে। অহনা ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে বলল, এই নে চুপ হলাম। 5 মিনিট পর আবারও অহনা হেসে উঠল। এবার একটু জোরে এসে হেসে ফেলেছে, যা স্যারের কান পর্যন্ত পৌঁছে যায়। স্যার রাগের দৃষ্টিতে অহনার দিকে তাকায়, কিন্তু অহনা সেদিকে খেয়াল করেনি। সে তো হেসেই চলছে। মৌ মনে মনে বলছে, আজকে আমি গিয়েছি একেবারে। স্যার যে রেগে আছে, আর এই মেয়ের মাথা গেছে নাকি। উফ! স্যার রেগে বললেন, এই যে অহনা, স্ট্যান্ড আপ। এখানে কি কোনো কৌতুক চলতেছে নাকি যে তুমি এত হাসতেছো? আমি কি বিয়ের কোনো মজার লাইন বলেছি? অহনা স্বাভাবিক ভঙ্গিতে জবাব দিল, না স্যার, তেমন কিছু না। আসলে মৌ একটা ফানি কথা বলেছিল তো, তাই হাসছি। মৌ তো একথা শুনে পুরাই থবনে গেল। স্যার মৌকে এবার দাঁড় করালো। মৌ, ক্লাসে এসব বলো কেন? কোন সাহসে তুমি? এইসব ক্লাসের বাইরে বলতে হয়, জানো না তুমি? মৌ করুণ সুরে বলল, স্যার আমি এমন কিছু বলিনি। এদিকে অহনা তো এসব দেখে মুখ টিপে টিপে হেসে যাচ্ছে। তোমার সাহস তো কম না, ভুল করেও স্বীকার করছো না। যাও, দুজনে ক্লাস থেকে বের হয়ে যাও। মৌ বলল, কিন্তু স্যার। নো মোর ওয়ার্ডস, এক্ষুনি বের হয়ে যাও। মৌ আর অহনা মাথা নিচু করে বের হয়ে যায়। ফাজিল বেয়াদব মহিলা, তোর জন্য আজকে আমাকে অপমানিত হতে হলো। আর এত মিথ্যা বললি কেন? হ্যাঁ ও মা, মিথ্যা বললাম কই? ঠিকই তো বলেছি। ভাই আর তোর মধ্যে যা হলো তা ফানি নয় তো আর কি। উফ উফ, কি চিন্তা করে যে আমি তোকে ওইসব বলতে গিয়েছিলাম। ধুর, নিজের মাথায় নিজেই বাড়ি দিতে ইচ্ছে করছে। আরে আমার বান্ধবী রে, জাস্ট চিল ইয়ার। জীবনে কিছু কিছু ঘটনার অভিজ্ঞতা থাকতে হয়। আমাদের আজকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিজ্ঞতা হলো। এত কিছু না ভেবে চল ক্যান্টিনে গিয়ে বসি। চল, কি আর করার, আকাম যখন করেছিস ভুগতে তো হবেই। এরপর তারা দুজনে গিয়ে ক্যান্টিনে বসে। এদিকে আয়ান অফিসে বসে শুধু মৌয়ের কথা চিন্তা করছে। আজকে সকালের ঘটনার কথা চিন্তা করে আনমনে তার মুখে হাসি ফুটলো। তার চোখের সামনে শুধু মৌয়ের চেহারা ভাসছে। সে নিজের কাজে মনোযোগ দিতে পারছে না। হঠাৎ আয়ানের ফোন বেজে উঠলো। ফোনের স্ক্রিনে মনার নাম ভেসে উঠলো। আয়ান তাড়াতাড়ি ফোন রিসিভ করলো। আয়ান বেবি, তুমি তো আমাকে ভুলেই গিয়েছো। আজ 2 থেকে 3 দিন আমাকে ফোনই দাওনি তুমি, কেন? আসলে মনা, কাজের কিছু প্রেশার ছিল, তাই আর কি ফোন দেওয়া হয়নি। ওহ, এখন আমার চেয়ে কাজ বড় হয়ে গেল। আমাকে তো তুমি ধীরে ধীরে ভুলেই যাচ্ছ। আরে না, তেমন কিছু না। তো তেমন কি? আমি কিছু জানি না। তুমি এখনই আমার সাথে রেস্টুরেন্টে দেখা করবে। আমি ঠিকানা মেসেজ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখা করব। অল্প কিছু কাজ আছে, শেষ হলেই রওনা দিচ্ছি। আচ্ছা, তাড়াতাড়ি আসবা।
বলে মনা ফোন রেখে দিল আর আয়ান কাজ ছেড়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে বের হয়ে গেল। মৌ আর অহনা ক্যান্টিন থেকে বের হয়ে বাসায় যাওয়ার জন্য হাঁটছে, কিন্তু তাদের পথ আগলে দাঁড়ালো তুহিন। হাই মৌ, কেমন আছো? তুহিন তার সাঙ্গপাঙ্গদের বলল, আরে তোরা হাবার মতন দাঁড়িয়ে আছিস কেন? ভাবিকে সালাম দে। এরপর তুহিন এর সাঙ্গপাঙ্গ মৌকে সালাম দিল। মৌ সালামের জবাব দিল। অহনা বলে উঠল, এই হচ্ছেটা কি? এটা আমার ভাবি, বুঝছেন আপনি? তুহিন অবাক হয়ে বলল, তোমার ভাবি মানে? আমার ভাবি মানে আমার ভাইয়ের স্ত্রী মৌ। কি বলছো এসব? কবে বিয়ে হলো মৌয়ের? সেটা আপনার জানতে হবে না, যেহেতু জেনেছেন যে মৌ বিবাহিত, তাই তার থেকে দূরে থাকবেন আপনি। তুহিন মৌয়ের হাত ধরে বলল, বিয়ে হয়েছে তো কি হয়েছে, ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে? এদিকে মৌয়ের হাত তুহিন ধরায় ভয়ে তার কলিজা শুকিয়ে যায়। অহনা আর মৌ দুজনেই চেষ্টা করছে তুহিনের থেকে মৌয়ের হাত ছাড়ানোর, কিন্তু পারছে না। তখনই আয়ান এসে তুহিনের হাত জোরে চেপে ধরল। ব্যথায় সে মৌয়ের হাত ছেড়ে দিলে আয়ান মনার সাথে দেখা করার জন্য রেস্টুরেন্টে যাচ্ছিল। তখনই মৌ আর অহনাকে দেখে সে তাই গাড়ি থেকে নেমে পড়ে। আয়ান প্রচন্ড রেগে আছে। সে তুহিনকে উদ্দেশ্য করে বলল, তুই কোন সাহসে মৌয়ের হাত ধরেছিস? এই তুই কে রে? আমি আমার হবু বউয়ের হাত ধরবো, তাতে তোর এত জ্বলে কেন? আমি কে? আমি হলাম মৌয়ের হাজবেন্ড, আর তোর হবু বউ কিসের? এটা আমার বউ, বুঝছিস? আর কোনো দিনও যদি ওর আশেপাশে দেখেছি তোদের, তাহলে অবস্থা খুব খারাপ হবে। আজকের মতো ছেড়ে দিলাম। তুহিন আয়নের এভাবে ধমকানো দেখে সেখান থেকে চলে গেল। আয়ন মৌ আর অহনাকে ধমক দিয়ে বলল, তোদের কি গাড়িতে ওঠার জন্য ইনভিটেশন দিতে হবে? তারপর মৌ আর অহনা গিয়ে গাড়িতে বসলো। আয়ন রেগে গিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। সে চরম রেগে আছে। তোরা চুপ ছিলি কেন? অহনা বলল, আমি তো বলেছিলাম তুহিনকে হাত ছাড়তে, কিন্তু কথা শুনলে তো। মৌ চুপ করে আছে। আয়ন মুখে ধমক দিয়ে বলল, তুই চুপ ছিলি কেন? পরপুরুষের স্পর্শ ভালো লাগে তোর? আমার সামনে তো মুখ দিয়ে খই ফোটে, কিন্তু যেখানে বলার দরকার সেখানে কেন বলিসনি? মৌ কিছুটা সাহস জুগিয়ে বলে, আমি আসলে ভয় পেয়ে গেছিলাম, আমার মাথা তখন কাজ করছিল না। আয়ন আবার এক ধমক দেয়, বলে যে, রাখ তোর ভয়, যেখানে ভয় পাওয়া দরকার সেখানে তো বীর পুরুষ সাজিস। এ কথা শুনে অহনা বলে, আরে ভাইয়া, জেন্ডার ভুল হলো তো, বীর মহিলা হবে। আরে রাখ তোর জেন্ডার মিস্টেক, এসব বলে আমাকে রাগাবি না। এরপর মৌ আর অহনা দুজনে চুপ হয়ে যায়। বাড়িতে এসেও অহনার মৌকে অনেক ঝাড়ি দিয়েছে আয়ান, বিশেষ করে মৌকে। আয়নের আম্মু থামাতে আসলে তাকে বলে যে, প্লিজ আম্মু, এসব বিষয়ে আমাকে থামাতে আসবে না। আয়নের আম্মু এটা শুনে চুপ হয়ে যায়। রুমে এসেও মৌকে বকেই চলেছে। রাগ যেন তার কমছেই না। মৌ বিছানায় বসেছিল আর আয়ান মৌয়ের সামনে দাঁড়িয়ে বকছে। হঠাৎ করে মৌ আয়নের একদম কাছে চলে যায় আর তার হাত দিয়ে আয়নের মুখ চেপে ধরে। আয়ন ঘটনার আকস্মিকতায় চুপ হয়ে যায় আর তার চোখ দুটো বড় হয়ে যায়। আর মৌ একদম স্বাভাবিক আছে, যেন এমন কাছে আসা তার জন্য সাধারণ। আয়ন যেন একটা স্ট্যাচু, যেমন ভাবে দাঁড়িয়েছিল অমনিই দাঁড়িয়ে আছে। মৌ হালকা স্বরে বলছে, সে কখন থেকে বকা দিয়েই যাচ্ছ, থামার নামগন্ধ নেই। জানো না এত হ্যান্ডসাম ছেলেতে কাক করা সাজে না? এই হোয়াইট শার্টে তোমাকে যে লাগছে না, মনে হচ্ছে চিবিয়ে খাই। এ কথা শুনে আয়নের চোখ দুটো আরো বড় হয়ে গেল। সে মনে মনে বলছে, এটা মেয়ে নাকি অন্য কিছু? একটু ভয় লাগে না আমার কাছে আসলে? উল্টা আমারই ভয় লাগে। আরে হ্যাঁ, কি যেন বলছিলে? আমি তুহিনের থেকে কেন ভয় পাচ্ছিলাম, তোমার কাছে আসলে কেন ভয় পাই না, এটার উত্তর আমি নিজেই জানি না। আমি স্বেচ্ছায় তোমার কাছে আসলে আমার একটুও ভয় করে না, একটুও না। যাই হোক, এত রাগ করতে হয় না, বুঝেছো? একটু রাগটা কমাও। এর মধ্যে আয়নের ফোনটা বেজে উঠল। মৌ আয়নের মুখ থেকে হাত সরিয়ে নিল। আয়ন যেন হাফ ছেড়ে বাঁচল। এরপর সে পকেট থেকে ফোন বের করে দেখে মনা ফোন দিয়েছে। সে একবারই মনার কথা ভুলে গিয়েছিল। মৌ উকি দিয়ে দেখলো কে ফোন দিয়েছে। মনার নাম চোখে পড়তে সে রেগে গেল। উফ, এই মেয়েটা অসময়ে ফোন কেন করলো? হাজব্যান্ড ওয়াইফের রোমান্স টাইমে ডিস্টার্ব করা একদমই উচিত না। এ বলে মৌ মিটমিট করে হাসছে আর আয়নের তো সেই রাগ হচ্ছে। সে ফোন রিসিভ করে কথা বলতে বলতে বারান্দায় চলে গেল। আয়ন বেবি, আমি সেই কখন থেকে ওয়েট করছি তোমার জন্য। তুমি কোথায়? মানে আসলে বাসায় একটু জরুরি কাজ পড়ে গিয়েছিল তো, তাই তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। এদিকে মৌ পিছন থেকে সব শুনছে। সে তো বেশ মজা পাচ্ছে। তো একবার বলবে না আমাকে আমি কতক্ষণ ধরে বসে আছি? আচ্ছা সরি, কাজটা খুব জরুরি ছিল বিধায় চলে এসেছি, আর ফোন দেওয়ার কথাও মনে ছিল না। মৌ আবার বলে উঠল,
আরে আমার আয়ান বেবি, বলে না কেন? কি জরুরি কাজ? লজ্জা পাচ্ছ? বলে দাও যে আমরা। আর কিছু বলতে যাওয়ার আগে আয়ান মোর মুখ চেপে ধরে। ওইদিকে মোনা লাইনে আছে। সে একটা মেয়ের কথা শুনতে পেয়ে বলল, এটা কার কণ্ঠ আয়ান? কি বলছে সে? আয়ান আমতামতা করে বলল, আরে ও কিছু না, তুমি বাসায় চলে যাও, আমি পরে ফোন দিব নে। আচ্ছা রাখি, বাই। বাই। আয়ান ফোন রেখে মৌকে বলল, এই তোর কি কোনো কাজ নেই? কি সব উল্টাপাল্টা বলছিলি? মৌ কিছু বলতে যাবে কিন্তু বলতে পারছে না, কারণ আয়ান তার মুখ চেপে ধরেছে। সে আয়ানকে ইশারা করলো হাত সরাতে। আয়ান বুঝতে পেরে হাত সরিয়ে নিল। আমি ভুল কি বললাম বলো? আমরা একসাথে সময় কাটাচ্ছিলামই তো। ধুর, তোর সাথে কথা বলা মানে নিজের সময় নষ্ট করা। বলেই আয়ান ওয়াশরুমে গেল ফ্রেশ হতে, আর মৌ অহনার রুমে এসে বসলো। মো জানিস, আজকে না দাদি আসবে। মৌ এ কথা শুনে খুব খুশি হলো, কারণ তার সাথে দাদির খুব মিল। কি বলছিস? কখন আসবে দাদি? রওনা দিয়েছে, বিকেলের মধ্যেই চলে আসবে। রনক ভাইয়ের সাথে আসছে। রৌনক হলো অহনা আর আয়ানের চাচাতো ভাই। সে বয়সে আয়ানের থেকে ছোট, আবার অহনা থেকে বড়। ও, এবার দাদি আসছে, সময়টা বেশ ভালোই কাটবে। বিকালের দিকে দাদি চলে আসলো। সবাই তো তাকে দেখে অনেক খুশি। সবচেয়ে বেশি খুশি অহনা আর মৌ। মৌকে দেখে দাদি বলল, আমি খুব খুব খুশি হয়েছি রে মৌ, তোকে আর আয়নকে একসাথে দেখতে আমার খুবই ভালো লাগে। এরই মধ্যে আয়ন নিচে নেমে আসলো। সে দাদিকে গিয়ে জড়িয়ে ধরলো। হয়েছে হয়েছে, শুধু উপরে উপরে ভালোবাসা দেখাতে হবে না, একবারও তো ফোন দিস না। আরে দাদি, এত মাইন্ড করতে হয় না। সবার কথাবার্তা কি হলো? মাকে রেস্ট নিতে দে, এত দূর থেকে এসেছেন উনি। মা চলো তোমার রুমে নিয়ে যায়। তারপর সবাই যে যার রুমে চলে গেল। বিকালে সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ রৌনক মৌ আর অহনাকে উদ্দেশ্য করে বলল, তোমাদের দুজনের পড়া কেমন চলছে? মৌ হালকা হেসে জবাব দিল, এই তো আলহামদুলিল্লাহ ভালো চলছে। আপনার বিজনেস কেমন চলছে? বেশ ভালো চলছে। এভাবে মৌ আর রৌনক কিছু সময় কথা বলল। আর এদিকে আয়ন তো রেগে বোম হয়ে আছে, যে কোনো সময় ফাটতে পারে এই বোমটা। আর এসবের মজা নিচ্ছে দাদি আর অহনা। দাদি ফিসফিস করে অহনার কানের কাছে বলল, আরে অহনা, আমাদের আয়ন বোম, যে কোনো সময়ই ফাটতে পারে রে, যেমন জ্বলছে ও। ঠিক বলেছে দাদি। অহনা বলে উঠল, জানো গো দাদি, আমি না খুব জলের গন্ধ পাচ্ছি। সেই কখন থেকে কিছু একটা জ্বলে যাচ্ছে। ঠিক ধরেছিস তুই, আমি একই জিনিস খেয়াল করছি। আয়ান নিজেরা কন্ট্রোল করতে না পেরে দাঁতে দাঁত চেপে মুখে বলল, মৌ, এখনই একটু রুমে আসো তো, একটা জরুরি কথা আছে। মৌ জবাব দিল, তুমি যাও, আমি একটু পরে আসছি। কি বললাম আমি? কথা কি কানে যায়নি? আমি বলেছি এখনই আসতে। অহনা মৌয়ের কানে কানে বলল, যা রে মো, ভাইয়া যেহেতু এভাবে বলছে, কাজ আছে নিশ্চয়ই। যাচ্ছি রে। তারপর মৌ আয়নের পিছু পিছু রুমে গেল। রুমে ঢোকার সাথে সাথে আয়ন দরজা বন্ধ করে দিল। কি হলো, এত চোরে চোরে দরজা বন্ধ করলেন কেন? আর কি কাজ? আয়ন কিছু না বলে মৌ আর হাত দুটো দেয়ালে তার দু হাত দিয়ে জোরে চেপে ধরে। এতে মৌ খুব ব্যথা পায়। আয়ন রেগে বলে, এই তোর সাহস তো কম না, এভাবে পরপুরুষের সাথে কথা বলছিস, লজ্জা করে না? আয়ান, আমার হাত ছেড়ো প্লিজ, খুব ব্যথা লাগছে। লাগুক ব্যথা, এত কথা বলার আগে তোর ভেবে নেওয়া উচিত ছিল। কেন ভাববো শুনি? আমি সবার সামনেই কথা বলছিলাম, কারোর অগোচরে কথা বলিনি। যাই হোক, তোর এত কথা বলতে হবে কেন? তারপর আবার আমি ডাকলে বলিস একটু পর আসছি। মৌ আয়নের চোখের দিকে তাকিয়ে বলে, তোমার এত চলছে কেন? আয়ন কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, আমার জ্বলবে কেন? তাই তো, তাহলে কোনো সমস্যা নেই তো। আমি কথা বলি, তোমার কোনো সমস্যা নেই, তাহলে আমি কথা বলবো। আয়ন রেগে মৌয়ের হাতে আরো জোরে চেপে ধরে বলল, তুই কথা বলবি না মানে বলবি না, অন্য পুরুষের সাথে এত কিসের কথা? হ্যাঁ? ব্যথায় মৌয়ের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ে গেল। সে বলল, তাহলে এই নিষেধাজ্ঞা তোমার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তুমি কেন মনের সাথে কথা বলবে? স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও কেন তুমি পরনারীর সাথে দেখা করতে যাবে? তুমি যখন এমন করো তখন আমার কি গায়ে লাগে না? আমি করলেই তো সে নিজে সেই একই কাজ করবা, কিন্তু আমি কিছু বলবো না। হ্যাঁ, আমাকে বলার আগে নিজে শুধরে নাও। এসব শুনে আয়নের নিজেকে বড়ই অপরাধী মনে হলো। সে মৌয়ের চোখের পানি দেখে তার হাত দুটো ছেড়ে দিল, আর সাথে সাথে রুম থেকে বের হয়ে গেল। আর মৌ সেখানে বসে কান্না করতে লাগলো। নিজের সাথে নিজে কথা বলছে সে। এভাবে কষ্ট কেন দাও আমাকে আয়ান? জানো, খুব কষ্ট হয় যখন ভাবি যে তোমার মনে আমি না অন্য কোনো মেয়ে আছে। আমাকে কি কখনো ভালোবাসতে পারবে না?
জানো, আমি কখনো রিলেশন করিনি, এসবের চিন্তা ভাবনাও করিনি। আমি ভেবে রেখেছিলাম আমার বরকে আমি আমার চাইতেও বেশি ভালোবাসবো, আর আমার বড় আমাকে খুব ভালোবাসবে, কিন্তু আমার কপালে এমন কিছুই নেই। মৌ অজর ধারায় কাঁদতেই থাকে। আর এদিকে আয়ন ছাদে সে একা একা দাঁড়িয়ে আছে, বিকালের অস্ত যাওয়ার সূর্য দেখছে। আচ্ছা, আমি তো মনাকে ভালোবাসি, তাহলে মৌকে অন্য ছেলের সাথে দেখলে এত খারাপ লাগে কেন? মৌ কাছে আসলে এক অন্যরকম অনুভূতি কেন হয়? কিছুক্ষণ চুপ থেকে আয়ন আবার বলছে, না, মৌয়ের সাথে এমন করা একদমই উচিত হয়নি। কি জোরেই না আমি হাত দুটো চেপে ধরেছিলাম, ওর যে ব্যথায় কান্না করে দিয়েছিল। আমি সবসময় মেয়েটাকে কষ্ট দেই, আমার উচিত তাকে সরি বলা। কিছুক্ষণ পর গিয়ে সরি বলে আসবো নে। এদিকে মৌ কাঁদতে কাঁদতে দেয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। মাগরিবের আজান হয়ে গিয়েছে, তাও সে শুনতে পারেনি। আয়ান ছাদে থেকে নামার সময় অহনার সাথে দেখা হয়। কি ব্যাপার ভাইয়া, মৌকে সেই কখন রুমে নিয়ে গেছিস? আর তো বিয়েরই হয়নি সে, কি এত রোমাঞ্চ করছিলি? কি বলিস, এখনো বের হয়নি ও রুম থেকে? না তো। কেন, কিছু হয়েছে নাকি ভাইয়া? আরে না, কিছুই হয়নি, মনে হয় কোনো কাজ করছে ও। তা হতে পারে। আচ্ছা তুই গিয়ে দেখ। এরপর আয়ন রুমে এসে দেখে মৌ দেয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। দেখো দেখি মেয়ের কাণ্ড, এভাবে কেউ ঘুমিয়ে পড়ে? আয়ন গিয়ে মৌকে ডাকলো, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। আয়ন আর কিছু না ভেবে মৌকে কোলে তুলে নিয়ে বেডে শুয়ে দেয়। আর মৌ এমন ঘুমাচ্ছিল যে কিছুই টের পায়নি। রাতে খাবার খাওয়ার জন্য মৌকে বেশ কিছুবার ডাকে আয়ন, কিন্তু তার কোনো হেলদোল নেই। খেয়ে দিয়ে এসে আয়ন ঘুমোতে যাবে, কিন্তু সে লক্ষ্য করলো মৌয়ের হাত দুটো লাল হয়ে গিয়েছে। তার আঙুলের ছাপ বোঝা যাচ্ছে। আয়নের এটা দেখে নিজের উপরেই নিজের রাগ লাগছে। তুই সত্যি খুব খারাপ একটা মানুষ। এই মেয়েটাকে কি পেয়েছিস কি? অযথা শুধু কষ্ট দিস ওকে। এত জোরে হাত চেপে ধরার কি দরকার ছিল? নিজের রাগটাও কন্ট্রোল করতে পারিস না? এ বলে আয়ন ফার্স্ট এডের বক্স থেকে মলম এনে অতি যত্নে মৌয়ের হাতে লাগিয়ে দিল। আয়ন উঠতে যাবে, কিন্তু কেন যেন তার হঠাৎ মৌয়ের ঘুমন্ত মুখখানি দেখতে খুব ইচ্ছা করছে। সে একভাবে মৌয়ের দিকে তাকিয়ে আছে। খুবই মায়াবী লাগছে মৌকে দেখতে। আয়নের মনে হচ্ছে হয়তো মৌকে এভাবে দেখে সারা রাত পার করে দিতে পারবে, কোনো ক্লান্তি আসবে না। ফ্যানের বাতাসে মৌয়ের মাথার অবাধ্য চুলগুলো তার চোখের উপর এসে পড়ছে। আয়নের হাত যেন একা একাই চলে যাচ্ছে মৌয়ের মুখের উপর আসা চুলগুলো ঠিক করার জন্য। সে আলতো হাতে মৌয়ের চুলগুলো নিয়ে কানের পিছনে গুজে দিল। মৌয়েতে হালকা নড়ে উঠল। এ দেখে মনে হয় আয়নের হুঁশ আসলো। সে তাড়াতাড়ি উঠে গিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে মৌ নিজেকে আয়নের বুকে শোয়া অবস্থায় আবিষ্কার করলো। তার যতদূর মনে আছে সে সামনের দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল। এখানে আসলো কিভাবে? ঘুমের মধ্যে আবার হাঁটা ধরলো নাকি সে? আচ্ছা, ঘুমিয়েছে তো ঘুমিয়েছে, তাও আবার আয়নের বুকে। আয়ন যাতে না টের পায় তাই মৌ তাড়াতাড়ি উঠে চলে গেল। আসলে মৌ অজান্তেই আয়নের বুকে ঘুমিয়ে পড়ে। আয়নও ঘুমের মধ্যে ছিল বলে কিছুই টের পায়নি। মৌ ফ্রেশ হয়ে নিচে গিয়ে দাদি, অহনার আম্মুর সাথে গল্প করছে আর নাস্তা বানানোতে হেল্প করছে। আর আয়ান বেশ কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে শাওয়ার নিতে গেল। মৌ কাজ করতে করতে ক্লান্ত হয়ে রুমে এসে খাটের উপর বসে আছে। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে মৌ আয়নার দিকে তাকায়, কারণ আয়না দিয়ে ওই জায়গাটা দেখা যায়। হঠাৎই ধাম করে কিছু একটা পড়লো, মানুষ পড়লো, মানে আয়ান আর কি। মৌ তো এ দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। তার হাসতে হাসতে অবস্থা শেষ। কোনো মতেই যে সে হাসি থামাতে পারছে না। এখন হাসির জন্য রীতিমতো তার পেট ব্যথা করছে। তারই একটা বদ অভ্যাস আছে, কেউ এভাবে পড়ে গেলে সে আগে মন মতো হেসে নেয়, তারপর সাহায্য করে। এর জন্য অবশ্য সে প্রচুর বকা শুনেছে, তাও সে শুধরায় না। এদিকে আয়ন যে পড়ে আছে একই অবস্থায়, তাতে মৌয়ের যেন খেয়াল নেই। সে তো এখন হাসির জগতে বিরাজ করছে। আয়ন আর সহ্য করতে না পেরে দিল এক ধমক। তা শুনে মৌ চুপ হয়ে গেল আর জোরে জোরে শ্বাস নিল, কারণ হাসির জন্য সে ভালোভাবে শ্বাসই নিতে পারছিল না। এই মেয়ে, সে কখন থেকে হেসেই যাচ্ছিস তুই? এত হাসার কি হলো শুনি? এখানে কি কোনো সার্কাস চলছে? আমি যে সে কখন থেকে এভাবে পড়ে আছি, আমাকে ওঠানো বাদ দিয়ে উনি হেসেই চলছে। আয়, আমাকে ওঠা, পায়ে প্রচুর ব্যথা করছে। মৌ এবার মুখ টিপে টিপে হাসছে। এইভাবে দাঁড়িয়ে সে গিয়ে আয়নকে বসা থেকে দাঁড়া করালো। এতে তার অবস্থা কাহিল, কারণ আয়নের মতো বডিওয়ালা ছেলেকে উঠানো মৌয়ের মতো মেয়েদের জন্য কষ্টসাধ্য বটে। সে বহুত কষ্টে আয়নকে খাটে বসালো। উফ রে, কি ভারী এই ছেলে, আমার তো দাঁড়া করতেই অবস্থা করুন। আয়ান হালকা আওয়াজে বলল, নিজের পর এ ভার কিভাবে সহ্য করবি তাহলে? কিছু বললে তুমি? কি না তো কিছুই বলিনি। ভালো কথা, এবার শুয়ে পড়ো দেখি, পায়ে কেমন ব্যথা? ওই মাথা খারাপ তোর, এইভাবে টাওয়েল পরে আমি শুবো? ও তো ঠিক আছে, আমি চেঞ্জ করে দিচ্ছি।
আয়ানকে ভয় দেখানোর জন্য এমন বলল। এই তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? তুই আমাকে চেঞ্জ করাতে যাবি কেন? আমি একাই করতে পারি। ও, আমি ভাবলাম আমার হেল্প লাগবে মনে হয়, আমি তাহলে শার্ট আর প্যান্ট এনে দিচ্ছি। শার্ট প্যান্ট আনিস না, পায়ে ব্যথা করছে বেশ। অফিসে যেতে পারবো না, একটা গেঞ্জি আর ট্রাউজার আন। আচ্ছা। মৌ রুমের দরজার বাইরে থেকে আটকে দিয়ে দাঁড়িয়ে আছে। আয়ান অনেক কষ্টে ড্রেস পরে নিল। একা একা এভাবে ড্রেস পরায় পায়ের ব্যথাটা যেন আরো বেশি বেড়ে গেল তার। হয়েছে, আসবো? আয়। এরপর মৌ দরজা খুলে রুমের ভিতর গিয়ে দেখে যে আয়ান পাটা ধরে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। পায়ে কি খুব ব্যথা পেয়েছো? খুব ব্যথা করছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। আচ্ছা, আমি ব্যথার ওষুধ আনছি, ওষুধ খেলে আর গরম পানির ছ্যাঁক নিলে ঠিক হয়ে যাবে। এরপর মৌ গিয়ে আগে সবাইকে আয়নের পড়ে যাওয়ার খবর দিল। সবাই আয়নকে দেখতে রুমে এলো, আর এদিকে মৌ সবকিছু রেডি করে নিয়ে রুমে গেল। এভাবে দেখতে দেখতে 3 দিন কেটে গেল। এখন আর পুরোপুরি সুস্থ। এই 3 দিন মৌ আয়নের অনেক খেয়াল রেখেছে। আয়নের কিছু প্রয়োজন হলে সাথে সাথে সে এনে দিত। 3 বেলা খাবার খাইয়ে দিয়েছে আয়নকে। মৌয়ের এমন দেখভাল করা দেখে আয়নের মনে মৌয়ের জন্য একটা সফট কর্নার তৈরি হয়ে গিয়েছে। এই কদিনে আয়নের একটিবারের জন্য মনার কথা মনে আসেনি। আসবেই বা কিভাবে? মনা একবারও ফোন দেয়নি আয়নকে। 4 দিনের দিন আয়ন অফিসে গেল, আর মৌও কলেজে গেল। এ কয়দিন সে কলেজেও যায়নি। কলেজ থেকে আসার পর মৌয়ের আর ভালো লাগছে না। এ কয়দিন আয়নের খেয়াল রাখতে রাখতে কোন দিক যে সময় কেটে যেত তা নিজেও জানতো না। মৌ একা একা বসে আছে দেখ দাদি আর অহনা আসলো। কি ব্যাপার মৌ, একা বসে আছিস কেন? তোমার নাতিকে মিস করছে মনে হয়। ঠিক ধরেছিস। আরে বা, এই প্রথম মনে হয় তোর ব্যাপারে আমার কোনো সন্দেহ ঠিক হলো। মৌ কিছু না বলে চুপচাপ বসে আছে। আচ্ছা মৌ, তোকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি। করো। তুই কি আয়ানকে ভালোবাসিস? হয়তো, এরা আমি নিজেও জানি না, কিন্তু আমি খুব পছন্দ করি আয়ানকে। সে যখন মরার কথা বলে তখন আমার খুব রাগ লাগে, খুব খারাপ লাগে। যদিও এই কয়দিনই একবারও মরার নাম শুনিনি আমি তার মুখে। তুই আয়ানকে ভালোবাসিস এটা সত্যি, আর আমার মনে হয় আয়ানও তোকে ভালোবাসে। কি যে বলো না দাদি, আমাকে ভালোবাসতে যাবে কোন দুঃখে? সে তো মনেকে ভালোবাসে। তুই ওর স্ত্রী, সেই জন্য ভালোবাসতে যাবে। দেখ, বিয়ের সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক। একটা মানুষের সাথে থাকলে এমনি তার প্রতি ভালোবাসা জন্মে যায়। আর আয়ান এতদিন তোর কেয়ারিং দেখেছে, তোকে ভালো না বাসলেও ওর মনে তোর জন্য একটা জায়গা হয়ে গিয়েছে। আর এটা থেকে ধীরে ধীরে ভালোবাসা জন্মাবে ওর মনে, দেখে নিস। এমনই যেন হয় দাদি। দোয়া করি এমনই হবে। আজকে শুক্রবার। আয়ান সারাদিনই বাসায় বসে আছে, আর মৌয়ের মনে হয় দুনিয়ার যত কাজ আজকে মনে পড়েছে। কই একটু বেচারা আয়ানকে সময় দিবে তা না। আয়ানের খুব মন চাইছে মৌয়ের সঙ্গ পেতে, কিন্তু সে মুখ ফুটে বলতেও পারছে না। আয়ান রুমের সোফায় বসে ম্যাগাজিন পড়ছিল, আর মৌ কাজ সেরে শাওয়ার নিতে গেল। শাওয়ার নিয়ে বের হওয়ার পর আয়ান মৌয়ের দিকে তাকিয়ে আছে। মৌ ভেজা চুল থেকে টাওয়াল খুলে আলতো হাতে চুল মুছছে। এই অবস্থায় মৌকে দেখতে খুব বেশি সুন্দর লাগছে। মনে হচ্ছে কোন এক পরী সে। তার ঘোর লাগা কাজ করছে মৌকে দেখে। তার ইচ্ছা করছে মৌকে পিছন থেকে জড়িয়ে ধরতে, কিন্তু সে তার ইচ্ছাটাকে যথাসম্ভব দূরে সরিয়ে দিল। মৌ বারান্দায় টাওয়াল ছাড়িয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল, আর আয়ান মৌয়ের যাওয়ার পানে তাকিয়ে রইল। আজকে মৌ আর অহনা প্ল্যান করেছে বিকালে শাড়ি পরবে। যেই ভাবা সেই কাজ। দুপুরে খেয়ে সে কিছুক্ষণ রেস্ট নিয়ে মৌ আলমারি থেকে শাড়ি বের করলো। একটা পার্পল কালারের শাড়ি পরবে আছে। যে যার রুমে সাজবে বলে ডিসাইড করলো তারা। আয়ান তার দাদির সাথে নিচে বসে গল্প করছে। হঠাৎ করে তার মনে আসলো একটা জরুরি কল করতে হবে তাকে, তাই সে ফোন আনতে রুমে গেল। আর এদিকে মৌ শুধু দরজা হালকা লাগিয়ে রেখেছিল। দরজা যে ভালোভাবে লাগিয়ে দিবে এক্সাইটমেন্টের জন্য তাও বেমালুম ভুলে গিয়েছে সে। আয়ান হঠাৎ করে রুমে প্রবেশ করলো। সে দেখলো মৌয়ের গায়ে শাড়ি নেই। সে শাড়ির কুচি করছিল। আয়ানকে এভাবে রুমে ঢুকতে দেখে মৌ কিছুটা ভরকে গেল। এই অবস্থায় পড়ে আয়ান আর মৌ দুজনে বেশ অপ্রস্তুত হয়ে পড়লো। এ দেখে আয়ান তাড়াতাড়ি ফোনটা নিয়ে রুমের বাইরে চলে গেল। মৌ যেন হাঁফ ছেড়ে বাঁচলো। এদিকে অহনা তো রেডি হয়ে মৌয়ের রুমের বাইরে দাঁড়িয়ে আছে। সে মৌকে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য তাগিদ দিচ্ছে। 5 মিনিট পর মৌ রেডি হয়ে বের হয়ে এলো। মৌকে দেখে তো অহনা পুরাই অবাক। আজকে মৌকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আরে দোস্ত, তোকে আজকে সেই লেভেলে সুন্দর লাগছে, ভাইয়া দেখে শিওর হার্ট অ্যাটাক করবে। আরে রাখ তোর পাম, চল ছাদে গিয়ে ছবি তুলি। এদিকে আয়ান রুম থেকে ডাইরেক্ট ছাদে এসে দাঁড়িয়ে আছে। সে দেখলো মৌ আর অহনা সিঁড়ি বেয়ে ছাদে আসছে। মৌকে দেখে তো আয়নের হার্টবিট বেড়ে গেল। অসম্ভব সুন্দর লাগছে তাকে। মনে হয় কোনো অপসরী সে। মৌকে তার কাছে এত সুন্দর মনে হয় এই প্রথম লাগছে। মৌ আর অহনা ছাদে দাঁড়িয়ে ছবি তুলছে।
আর আয়ান এক মনে তা দেখে চলছে। এই পরন্ত বিকালে সূর্যের কিরণ মৌয়ের মুখে এসে পড়ছে, যা তাকে আরো মায়াবিনী করে তুলছে। আয়ান আজকে মৌয়ের চেহারা সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সে আজই প্রথম খেয়াল করলো মৌ মুচকি হাসলে তার ডান গালে ছোট একটা টোল পড়ে। এই টোল পড়ার জন্য তাকে খুব বেশি কিউট লাগছে। আর তার ঘন কালো ভ্রুযুগলের যেন কোনো জবাব নেই। ভ্রু প্লাগ করা নেই বলেই হয়তো এত সুন্দর লাগছে। আয়ান মৌয়ের চোখ দুটো অনেকক্ষণ ধরে দেখছে। ডাগর ডাগর আঁখি তার মায়াবিনীর, কাজল দেওয়ায় যেন চোখ দুটো সৌন্দর্য আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। আয়ান চুপি সারে মৌয়ের বেশ কয়েকটা ছবি তুলে নিল তার ফোনে। আয়ান যে মৌয়ের ছবি লুকিয়ে লুকিয়ে তুলছে তা দাদি দেখে ফেলে। উনি ছাদে এসেছিলেন মৌ আর অহনার সাথে জরুরি কিছু কথা বলার জন্য। দাদি আয়নের কাছে গিয়ে বলে, তোরই বউরে, এভাবে লুকিয়ে ছবি তোলার কোনো দরকার আছে? দাদির এভাবে হঠাৎ করে কথা বলায় আয়ান চমকে ওঠে। সে আমতামতা করে জবাব দেয়, আরে তেমন কিছু না দাদি, আমি তো চারপাশের প্রকৃতির ছবি তুলছিলাম। ও তাই নাকি? এত মিথ্যা বলতে হবে না আমাকে। এ বলে দাদি আয়ানকে মৌ আর অহনার কাছে নিয়ে গেল। ওই তোরা এমন কেন রে? কেমন গো দাদি? আমার নাতিটাকে নিয়ে একটু ছবি তোলা যায় না? এই কথা শুনে মৌ আর অহনার সে কি হাসি। দাদি ওদের হাসি দেখে ভ্রু কুঁচকিয়ে বলল, হাসির কি বললাম আমি? তুমি এমন ভাবে বলা মনে হচ্ছে আমরা কোনো খেলা খেলছি আর তোমার ছোট কিউট নাতিকে নিচ্ছি না। এত কিছু জানি না। আর এই অহনা, তুই এদিকে আয় তো। দাদির কথা শুনে অহনা ওনার কাছে গেল। আর এই যে আয়ান, তুই এখানে দাঁড়িয়ে থাকবি নাকি নাকি মৌয়ের পাশে গিয়ে দাঁড়াবি? আরে দাদি অযথা এসব কেন, আমি ওর কাছে গিয়ে কি করব? তুই যাবি নাকি মাইর খাবি? আচ্ছা আচ্ছা যাচ্ছি, এর জন্য আবার মারার ভয় দেখানো লাগে নাকি? এরপর আয়ান গিয়ে মৌয়ের পাশে দাঁড়ালো। মৌ তো লজ্জায় শেষ, সে লজ্জায় মাথা নিচু করে আছে। আয়ান মৌয়ের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। এ দেখে অহনা বলল, আরে ভাইয়া, মৌ তোমার বউ, অচেনা কেউ না, কাছে গিয়ে দাঁড়ো। আর শোনো, মৌয়ের কাঁধে হাত রাখবা। আয়ান বাধ্য ছেলের মতো মৌয়ের কাঁধে হাত রাখলো। আয়ানের এমনভাবে ধরায় মৌ হালকা কেঁপে উঠল। এভাবে বেশ কয়েকটা ছবি তুলল অহনা। হঠাৎ আয়ান মৌকে হালকা স্বরে বলল, তোকে আজ অনেক বেশি সুন্দর লাগছে। এই কথা শুনে মৌ অবাক চোখে আয়নের দিকে তাকালো। আয়ানও মৌয়ের দিকে তাকালো। এই মুহূর্তের একটা ছবি অহনা তুলে নিল। ছবিটা তোলার পর সে দাদিকে দেখালো এটা। তিনি দেখে বললেন, মাশাআল্লাহ, দুজনকে একসাথে খুব সুন্দর লাগছে। ছবি তোলা শেষ হওয়ার সাথে সাথে মৌ অহনাকে নিয়ে রুমে গেল ড্রেস চেঞ্জ করবে বলে। অহনা একটু রুমে চল, কাজ আছে। আচ্ছা চল। মৌ আর অহনা রুমে এসে দরজা বন্ধ করে দিল। এরপর মৌ গিয়ে ধপ করে বেড়ে বসলো। আমার না কেমন জানি হাত পা কাঁপছে। কেন, তোর আবার কি হলো? কি জানি। আচ্ছা, তুই কি কাজে আসতে বলি? ও হ্যাঁ, আসলে আমার না শাড়ির আঁচলের সাথে সেফটি পিন আটকে গিয়েছে। কাঁধে হাওয়ার নিজে খুলতে পারছি না, একটু খুলে দিত। আচ্ছা দাঁড়া তুই। অহনা সেফটি পিনটা খুলতে চেষ্টা করছে। এর মধ্যে আবার দাদি তাকে ডাক দিল। এজন্য সে চলে গেল, কিন্তু যাওয়ার সময় ভুলে দরজা খুলে রেখে চলে যায়। মৌ সেটা খেয়াল করেনি। এদিকে আয়ান রুমে যেন কি একটা কাজে রুমে আসে। সে দেখতে পায় মৌ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচল হাত দিয়ে কি একটা খোলা ট্রাই করছে। আয়ান রুমে ঢুকে দরজা আটকে দিল। মৌ ভেবেছে যে হয়তো অহনা এসেছে। সে বলল, এত তাড়াতাড়ি চলে আসলি, ভালো। আচ্ছা তাড়াতাড়ি আয় রে, এই মহা ঝামেলা খুলে দিয়ে যা। আয়ান মৌয়ের পিছে গিয়ে দাঁড়ালো। সে যে মৌয়ের শাড়ি থেকে সেফটি পিনটা খুলবে এতেই কেমন যেন লাগছে। বারবার হাত দিতে গিয়ে সরিয়ে নিচ্ছে। মৌ এসবের কিছু দেখেনি, কারণ সে নিচের দিকে তাকিয়ে হাতের চুড়ি খুলছিল। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? মৌয়ের এ কথায় আয়ান মৌয়ের কাঁধে হাত দিয়ে সেফটি পিনটা খোলার চেষ্টা করছে। জানিস না তখন তোর ভাই আমাকে কি বলেছিল? বলেছিল যে আমাকে বলে আজকে অনেক সুন্দর লাগছে। আমি তো শুনি বেশ অবাক হয়ে যাই। কেন এত অবাক হওয়ার কি হলো? তোকে তো সুন্দরই লাগছিল। আয়নের কণ্ঠ শুনে মৌ ভয় পেয়ে যায়। সে আয়নের দিকে তাকাতেই দেখে আয়ন মুচকি মুচকি হাসছে। তুমি এখানে কেন? অহনা কই? কেন আমাকে ভালো লাগছে না এখানে দেখতে? মুখ কি বলবে সে কোনো কথা খুঁজে পাচ্ছে না। আমি রুমে এসেছিলাম কাজে, কিন্তু দেখলাম যে তুই শাড়ির আঁচলে কি যেন করছিস। এদিকে আমার অহনা ভেবে তুই বললি যে তোকে হেল্প করতে, তাই হেল্প করতে চলে এলাম। এদিকে মৌয়ের তো ভয়ে হাত কাঁপছে। আয়ন বেশ কয়েকবার সেফটি পিনটা খোলার চেষ্টা করছে, কিন্তু সেটা শাড়ির সাথে আটকে গিয়েছে। তাই সে আর কোনো উপায় না পেয়ে দাঁত দিয়ে খোলার চেষ্টা করবে ভাবছে। তাই সে মৌয়ের কাঁধের কাছে মুখটা নিয়ে গেল। আয়নের গরম নিঃশ্বাস মৌয়ের কাঁধে পড়ায় সে কেঁপে উঠল। আয়ন আলতো করে সেফটি পিনটা খুলে দিল। মৌ তো এখনো চোখ বন্ধ করে আছে। হঠাৎ দরজায় নক পড়ল। দরজায় অহনা নক করেছে। কি ব্যাপার মৌ, দরজা আটকানো কেন? খোল দরজা। আয়ন হন্তদন্ত করে গিয়ে রুমে দরজা খুলে বের হয়ে গেল।
অহনা তো এটা দেখে থ বনে গেল। সে আস্তে করে রুমে গিয়ে দেখলো মৌ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। ও, তো এখানে রোমান্স চলছিল। ধ্যাত, আমি কাবাবে হাড্ডি হয়ে গেলাম।